আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের 13 নম্বর সেশন, এবং এই সেশনে আমরা মূলত অনলাইন এবং অফলাইনে কিছু টুলস যেগুলো আমাদের একাডেমিক পারপাসে কাজে লাগে। সাধারণত প্রোডাক্ট সফটওয়্যার বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমন আপনি যখন উইন্ডোজটা চালান তখন আপনার মানে একটা ভিডিও দেখা থেকে শুরু করে কোনো কিছু সার্চ করা, অথবা আপনি অনলাইন থেকে শুরু করে আপনি হয়তো বা চ্যাট করা, হতে পারে যে আপনি কোনো কোডিং করবেন বা কোনো ইনফরমেশন সেভ করে রাখবেন, লেখালেখির কাজ করবেন, যে কোনো ধরনের কাজের জন্য, প্রোডাক্টিভ হোক, পার্সোনাল বা এন্টারটেইনমেন্ট, কোনো না কোনো সফটওয়্যার লাগেই। এই সফটওয়্যার বা এগুলিকে প্রোগ্রাম বলা। ইভেন আপনি ক্যালকুলেটরও ইউজ করতে পারতেছেন। তো একটা কম্পিউটারে কমপ্লিট একটা প্যাকেজ সফটওয়্যার সাধারণত আপনি র্যান্ডমলি বিভিন্ন জায়গা থেকে ইনস্টল করে নেন। তো আমাদের টার্গেট আজকে থাকবে যে এই যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি, এগুলি কত রকমের সফটওয়্যার আছে পৃথিবীতে, কোনটার কি নাম, বা হচ্ছে আমরা দুই একটা সফটওয়্যার এক্সাম্পল হিসেবে দেখবো যে কোথা থেকে এগুলো ডাউনলোড করা যায়, কিভাবে আমরা ডাউনলোডটা করব, কোনটা করব না, এগুলি নিয়ম কানুনটা কি। এবং একই সাথে অনলাইনে কিছু টুল আছে, যেই টুলস গুলি আপনি নেট থাকলেই, আপনি সফটওয়্যার না থাকলেও আপনি ইউজ করতে পারেন, এই বিষয়টা। তো ওভারঅল আজকের সেশনটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি যখন ইউনিভার্সিটি লাইফে পড়াশোনা করতে আসবেন তখন দেখবেন যে আপনাদের টিচাররা অনেক ধরনের, বা আপনি আপনার পার্সোনাল লাইফও দেখবেন যে হয়তো বা খুব আহ, দ্রুত একটা কাজ করার জন্য বা হ্যান্ডি কোনো একটা টুলস আপনার দরকার পড়তেছে। ইভেন স্ক্রিনশট নেওয়ার জন্য একটা টুলস দরকার পড়ে, হয়তো বা অ্যাডন্স দরকার পড়তে পারে, আপনি কোনো কিছু ডিজাইন করবেন, আঁকবেন, সেটার জন্য একটা টুলস ইনস্ট্যান্ট লাগতে পারে। এরকম অসংখ্য টুলস আছে, যে টুলস গুলো পৃথিবীতে ছড়াছিটে আছে, আপনি হয়তো সার্চ করলে পাবেন, কিন্তু সেগুলোর একটা গ্লিমস আমরা আজকে দেখার চেষ্টা করবো যে আসলে কি কি লাগতে পারে। তো বিবিএ, সিএসসি মানে স্টেম এবং নন স্টেম ব্যাকগ্রাউন্ড, মানে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড অথবা ইঞ্জিনিয়ার বাইরে আসছে, প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো ভাবে এই ধরনের সফটওয়্যার গুলো কাজে লাগে। এবং এগুলো যদি আপনি ইউজ করা শিখে যান, একটা লাইফের একটা মানে অ্যাসেট হিসেবে কাজ করবে। আমরা নেক্সট ক্লাস, দুইটা দুইটা করে যে ক্লাসগুলো যাবে আজকের পরবর্তীতে, সেগুলোতে আমরা এমএস অফিসের মানে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলি আপনাদেরকে দেখাই দিব। এগুলো খুব ইম্পর্ট্যান্ট আপনার ইউনিভার্সিটিতে যাওয়ার আগে, এই ধরনের ট্রেনিং বা এই ধরনের ছোট ছোট কিছু টুলস এর ইউসেসটা শিখে নেওয়া। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের আজকের টপিকটা। তো প্রথমে যেটা বলবো যে আমাদের সফটওয়্যার গুলো অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে প্রোডাক্টিভ সফটওয়্যার। হ্যাঁ, আমি যদি প্রোডাক্টিভ সফটওয়্যার নিয়ে সার্চ দিই, আমি লিস্ট একটু দেখি। এটার মানে হচ্ছে আপনি আপনার আহ, সাধারণত প্রতিদিনকার জীবনে লেখালেখি, নোট নেওয়া, বা কোনো টাস্ক কমপ্লিট করার জন্য কোনো ছোট সফটওয়্যার, বা কোলাবোরেশন করার জন্য মানে কথা বলার জন্য, চ্যাট করার জন্য, বা ক্লাসরুম টাইপের সফটওয়্যারগুলো, এগুলিকে বলা হয় প্রোডাক্টিভ সফটওয়্যার। মানে আপনার আপনার ওয়ার্কিং সেকশনে যে সকল সফটওয়্যারগুলিকে কাজে লাগে। তো এরকম সবচেয়ে পরিচিত একটা সফটওয়্যার নাম হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরিচিত, সেটা হচ্ছে এমএস অফিস। মাইক্রোসফট অফিস এটা একটা কমপ্লিট প্যাকেজ সফটওয়্যার, এটাকে সুইট বলা হয়। সুইট এই কারণে বলা হয় যে এমএস অফিসের ভিতরে অনেক ধরনের প্রোডাক্ট আছে। আপনি যদি এমএস অফিসে যান এবং আপনি যদি আহ, মানে সমস্ত অ্যাপগুলি দেখেন যে এমএস অফিসে কি কি অ্যাপ আছে, এটা একটা অফিস সিস্টেম, মানে আপনি বাসায় ইউজ করতে পারবেন। এবং এই সিস্টেমে আপনি দেখবেন যে অসংখ্য অ্যাপের নাম আছে, যেগুলো আমরা হয়তো বা জানি জানি না, বা হয়তো বা কখনো দেখছি কখনো ইউজ করিনি, এরকম অবস্থা। তো যেমন আমরা ওয়ার্ড ইউজ করি, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক। আউটলুকটা হচ্ছে আপনি যখন ইনস্ট্যান্ট কমিউনিকেশনের জন্য ইউজ করতেছেন। ওয়ান নোট ইউজ করেন আপনি ছোট ছোট নোট করার জন্য। ডিফেন্ডার আমি ইউজ করি সাধারণত হচ্ছে আহ, কিসের জন্য, ভাইরাস অ্যাক্টিভিটির জন্য। ওয়ান ড্রাইভটা আমরা এখন ইউজ করি, মানে ইউজ করি অন্য কারণে, যে আমাদের গুগল ড্রাইভের মতো অনেকটা। এরকম অসংখ্য সফটওয়্যার আছে আপনি যদি দেখেন। যেমন টু ডু লিস্ট আছে, টিম আছে, আমরা যেমন গুগল ক্লাসরুম ইউজ করি সেরকম টিম, টু ডু লিস্ট আছে। ভিজিও আমাদের ডিজাইনের জন্য ইউজ করা হয়, যেগুলো আমরা হয়তো অনলাইনে বিভিন্ন ধরনের ফ্লো চার্ট বা ডায়াগ্রাম ইউজ করার জন্য ইউজ করা হয় সেটা। এছাড়া আপনি দেখবেন যে ওয়ান ড্রাইভ বা হোয়াইট বোর্ড আছে। এই এই জিনিসগুলো আমরা র্যান্ডমলি দেখবো যে আসলে কোনটা কি কাজ করে। তো আমরা যদি ওয়ার্ডের কথাই বলি, ওয়ার্ড এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা মূলত আপনি
এডিটর হিসেবে ইউজ করেন, অর্থাৎ কোনো কিছু লেখালেখির জন্য। অ্যাসাইনমেন্ট যখন লিখেন, এটা নিয়ে আমরা দুইটা ক্লাস নিব আপনাদের। যখন এক্সেল এর কথা আমরা বলি, আমি যে এক্সেল দেখেন, এক্সেল সফটওয়্যারটা, এগুলো হচ্ছে ইনস্টলেশনের বিষয়, আমি জাস্ট পরিচিতি দিতেছি আপনাদের এমএস এর উপর, মাইক্রোসফট অফিসের উপর। এক্সেল সফটওয়্যারটা হচ্ছে শুধুমাত্র ডেটা স্টোর করে রাখার জন্য, অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট কিছু সেলে কিছু ডেটা স্টোর করে রাখবেন। এটা খুব ভালো স্যালারি শিট মেনটেন বা মার্কশিট মেনটেনের জন্য ইউজ করা হয়। এক্সেল এমন একটা জিনিস যে আপনি যদি এটা ঠিক মতো শিখতে পারেন, এটা অনেক অপরচুনিটি আছে। এছাড়া পাওয়ার পয়েন্ট আছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন টাইপের জিনিস করতে পারেন, অর্থাৎ প্রেজেন্টেশনের বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন আপনি এখানে করতে পারেন উইথ অ্যানিমেশন। এটা এই ধরনের সফটওয়্যার গুলো। আচ্ছা, এছাড়াও আপনি দেখবেন যে কিছু কিছু সফটওয়্যার আছে, যেমন হোয়াইট বোর্ড, মাইক্রোসফট হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড সফটওয়্যারটা কিরকম? যখন আমরা করোনার সময় ছিলাম তখন কিন্তু অনলাইনে ক্লাস হয়েছিল, এবং আপনারা যারা ছিলেন ওই সময়টা দেখছেন যে আহ, মানে ভিডিও কলিং এর মাধ্যমে মানুষ ক্লাস নিচ্ছে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে, যখন যেমন আমরা এখন ক্লাস নিতেছি। তো হোয়াইট বোর্ড একটা ইন্টারেস্টিং জিনিস, যে হোয়াইট বোর্ডের মধ্যে আপনি নতুন একটা হোয়াইট বোর্ড ক্রিয়েট করতে পারেন, এবং এটা আপনাকে একটু লোড হতে টাইম লাগবে, কিন্তু এটা আপনাকে বিষয়টা এরকম যে আপনি এখানে একে একে ক্লাস নিতে পারবেন, এরকম ইন্টারেস্টিং একটা জিনিস। অনেক ধরনের ডিজাইন টিজাইন করা যায়। এছাড়া আপনি যেটা করতে পারেন, সরাসরি কোনো একটা কিছু একে একে ক্লাস নিতে পারেন। এরকম স্মুথ একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনার চকবোর্ডের মতো কাজ করতে পারতেছে। আপনি ইচ্ছা করলে এটা মুছে ফেলতে পারেন, মুছে ফেলে কাজ করতে পারেন। বা হতে পারে আপনি এটার হয়তো বা কোনো একটা লিখা লিখতে পারেন এখানে, সামথিং এরকম। তো হোয়াইট বোর্ডের খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা আসলে মূলত খুব হ্যান্ডি। আপনি যখন কোনো কিছু শো করবেন অনলাইনে, আপনি হোয়াইট বোর্ডে ইউজ করতে পারেন। হোয়াইট বোর্ড ছাড়াও আছে, আপনি দেখবেন যে মাইক্রোসফটের একটা নিজস্ব মানে ব্রাউজার আছে, এটাকে বলা হয় মাইক্রোসফট এইজ। মাইক্রোসফটের আগের যে ব্রাউজারটার নাম ছিল সেটার নাম ছিল ইন্টারনেট এক্সপ্লোরার। এইজ একটা কমপ্লিট প্যাকেজের মতো। এইজের মধ্যে এমএসএন সেন্টার আছে, এটা মাইক্রোসফট নেটওয়ার্ক বলা হয়, এটা একটা পোর্টালের মতো। আপনি পোর্টালটা কাস্টমাইজ করে নিলে প্রতিদিন আপনার দেশের সমস্ত খবর সেগুলো আপনি দেখতে পাবেন। যেমন আপনি ইচ্ছা করলে এখানে লেআউটটা চেঞ্জ করে নিতে পারেন, পার্সোনালাইজ করে নিতে পারেন, যে কোন দেশের সংবাদ দেখাবে, কিভাবে দেখাবে, সেগুলি দেখাইতে থাকবে সবসময়। ওকে। আর এইজের একটা সুবিধা কি, আপনি এখানে কো পাইলট পাবেন, অর্থাৎ এখানে এআই সিস্টেমে আপনি কোনো কিছু সার্চ করতে পারেন, এআই এর মতো করে সে সুন্দর করে সার্চ করে দেখাবে। তো এটা একটা খুব ভালো সুবিধা। এটা এক ধরনের ব্রাউজার টাইপ জিনিস। এছাড়া আপনি পেইন্ট, ইনস্ট্যান্ট কিছু পেইন্ট করার জন্য খুবই হ্যান্ডি। পেইন্ট নামের একটা সফটওয়্যার আছে, যেখানে একটা প্যানেল পাবেন, যে প্যানেলে আপনি যে কোনো কিছু ড্রয়িং করতে পারবেন। এবং পেইন্ট দিয়ে ড্রয়িং করার অনেক টিউটোরিয়াল আছে। আপনি পেইন্ট দিয়ে একটা খুব সুন্দর সিনারিও ডিজাইন করতে পারেন, আপনি এখানে কালারিং করতে পারেন, আপনি হয়তো বা কিছু লিখতে পারেন, আপনি হয়তো বা কোনো কিছু আঁকতে পারেন। এই জিনিসগুলো পেইন্টের মাধ্যমে করা যায়। পেইন্ট একটা সফটওয়্যার। সো পেইন্ট সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটা সফটওয়্যার এই কারণে, একটা উদাহরণ দিই আমরা। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে কোনো একটা কিছুর স্ক্রিনশট নিতে, এবং সেটা হচ্ছে পিডিএফ থেকে। আমি একটা পিডিএফ ওপেন করে দেখি আপনাদের। ধরা যাক আমি একটা পিডিএফ এ যাই। পিডিএফ বুক আমি ডাউনলোড করব, যে কোনো একটা কিছু। এই যে pdfdrive.com, যে কোনো ধরনের পিডিএফ ডাউনলোড করার জন্য খুব ভালো একটা ওয়েবসাইট। আপনি এখান থেকে যদি কোনো পিডিএফ পান, অথবা বুক, একটা নাম দিলাম। ফর এক্সাম্পল, এই পিডিএফটা আছে কিনা দেখি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে ডাউনলোড অপশনটা আছে, এখানে দিলাম ক্লিক। আহ, এটা ডাউনলোডের একটা এক্সাম্পল, যে আপনি যখন ডাউনলোড ক্লিক করছেন তখন অনেকগুলো ছোট ছোট ডাউনলোড লিঙ্ক থাকতে পারে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, লোড হবে। এই যে পিডিএফ ডাউনলোড, এই যে জয়নার টেলিগ্রাম চ্যানেল, এগুলো হচ্ছে জাস্ট বেইট, আপনাকে বুঝাবে যে এখানে ক্লিক করো, কিন্তু অ্যাকচুয়াল ডাউনলোড লিঙ্ক হচ্ছে এটা। তো এটা আপনাকে দেখে রাখতে হবে, আপনি অকারণে হঠাৎ করে কিছু একটা ক্লিক করবেন আর ডাউনলোড হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনি খেয়াল রাখবেন যে ডাউনলোড করার অপশনগুলো সাধারণত একটু দেরিতে আসে সাধারণত। আপনি যদি চান ডাউনলোড, এভাবে ক্লিক করবেন, কয়েকবার ক্লিক করার পর ডাউনলোডটা হয়। এটা একটা ফ্যাক্ট যে আসলে সবসময় আপনি সব জায়গা থেকে হুট করে ডাউনলোড করে ফেলবেন না। তো আমি এই যে পিডিএফটা ওপেন করলাম এখন, ডাউনলোড হয়ে গেছে। এই যে পিডিএফটা যে ওপেন করব, পিডিএফ ওপেন করার জন্য কিন্তু একটা সফটওয়্যার লাগে। সো দেখেন, আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা হচ্ছে ফক্সিট। আপনি অ্যাডোবি ইউজ করতে পারেন। পিডিএফ এর জন্য কি সফটওয়্যার লাগে আমি একটু দেখাই দিই। পিডিএফ
সফটওয়্যার যদি দেখি, এরকম আপনি কিছু লিস্ট পাবেন। তো ফ্রি গুলি ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু মানে যদি আপনি ক্র্যাক সফটওয়্যার ইউজ না করেন তাহলে বেটার হচ্ছে ফক্সিট রিডার। ফক্সিট রিডারটা আপনি ইউজ করতে পারেন, খুব ইজি। স্মল পিডিএফটা ইউজ করতে পারেন, এগুলো ইনস্টল দেওয়া যায় খুব ইজিতে, তো ফক্সিটটা বেস্ট। আর ফ্রি হিসেবে আপনি অ্যাডোবি অ্যাক্রোবেট ইউজ করতে পারেন, কিন্তু এটা একসময় আপনার কাছে টাকা যাবে, আজ হোক কাল। সো পিডিএফ এর জন্য আমি ফক্সিটটা ইউজ করতেছি। এবং দেখেন ফক্সিট পিডিএফ রিডারের মধ্যে আমি যদি মনে করেন কোনো একটা স্ক্রিনশট নিতে চাই, ফর এক্সাম্পল এইটার একটা স্ক্রিনশট আমি নিতে যাচ্ছি এই অংশটুকু, তাহলে কি করব? ইডিটে গিয়ে সরি, হোমে গিয়ে স্ন্যাপশট ক্লিক করলাম। এই যে একটা অপশন আসলো, এইটুকু অংশ আমি সিলেক্ট করলাম, ধরেন এইটুকু অংশ আমি স্ন্যাপশট নিলাম। এই যে নেওয়ার মানে হচ্ছে এটা কপি হয়ে গেছে। এখন এটা আমি কিভাবে সেভ করবো? আমি তো সেভ করতে হবে কোনো একটা জায়গায়। তো সেভ করার জন্য আপনি যেটা করতে পারেন, এই পেইন্টে যাবেন, পেইন্টটা ওপেন করবেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি, কপি পেস্ট, ব্যাস। তার মানে কি, আপনি কোনো একটা জায়গায় যদি কোনো ছবি বা লেখা কপি করেন, তাহলে এখানে আপনি পেস্ট করলে ছবি আকারে পেস্ট হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিবেন, ব্যাস। আপনার একটা ডেস্কটপে আমি একটা নাম দিয়ে দিলাম, এস এস, সেভ হয়ে গেল ছবিটা। এই যে ছবিটা সেভ হইলো, এগুলি কিন্তু দেখবেন যে অহরহ আপনার কাজে লাগবে। আপনি এই যে ছবিটা ওপেন করে দেখেন, এই ছবিটা ওপেন যে করলাম, এই ছবিটা ওপেন করার জন্য কিন্তু একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যার কি, আমরা এটা দেখি। ধরা যাক এই ছবিটা আমি দেখতে যাচ্ছি, এটা একটা জেপিজি ছবি। জেপিজি, পিএনজি, এগুলো বিভিন্ন ধরনের ছবির ফরম্যাট। যে ফরম্যাট গুলো আপনি দেখবেন ছবি তোলার সময় আসবে পাশে, এই দেখেন এটা পিএনজি ফরম্যাটে। সো এই পিএনজি ফরম্যাটের ছবিটা আমি দেখতে চাই। তো রাইট বাটন ক্লিক করে আপনি যদি নর্মালি ওপেন ক্লিক করেন, আপনি দেখেন ওপেন উইথ, দেখেন ওপেন উইথে ক্লিক করলে এখানে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে বলে আমাকে এখানে দেখাচ্ছে। নর্মালি আপনার ফটো দেখাবে, আপনি ফটোতে ক্লিক করেন, ফটো নামের একটা বাই ডিফল্ট মাইক্রোসফটের ইয়ে আছে, সফটওয়্যার আছে, সেটা দিয়ে আপনাকে দেখাচ্ছে। এই যে এটা এটা যে আছে, এই জিনিসটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে না। তার মানে ছবি দেখার জন্য একটা সফটওয়্যার কিন্তু আপনি পাচ্ছেন। এবং এই ছবিটাকে আপনি এডিটও করতে পারেন এই এই সফটওয়্যারের মাধ্যমে। যেমন আপনি যদি চান এটাকে আমি এডিট করতে, আপনি হয়তোবা এটাকে বিভিন্ন ভাবে মানে হয়তোবা রিসাইজ করতে পারেন, এই বিষয়টা হতে পারে। অথবা আপনি এখানে সরাসরি ইমেজে চলে যান, ইমেজে চলে গিয়ে এখান থেকে রাইট বাটন ক্লিক করেন, এডিট উইথ ফটোস। এই দেখেন উপরে এডিট উইথ ফটোস, যে তাহলে ফটো এডিট করার অপশন সহকারে আসবে। ওকে, এডিট করার অপশন আসলো। আপনি ইচ্ছা করলে এটাকে রাউন্ড রেক্টেঙ্গেলে ঘুরাইতে পারেন, আপনি ইচ্ছা করলে এটাকে ঘুরে বিভিন্ন ভাবে এটা রেক্টেঙ্গেল করতে পারেন। বা আপনি এটাকে ব্রাইটনেস বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বিষয়গুলো হাতে আছে। আপনি ইচ্ছা করলে এখানে কিছু লিখতে পারেন ছবির মধ্যে, আপনি ইচ্ছা করলে এখানে পেইন্ট করতে পারেন, চাচ্ছেন যে একটা অন্য কালার দিতে, এই কালারটা চেঞ্জ করে দিতে পারেন এরকম। ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যেতে পারে, ব্যাস ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, ব্যাস হয়ে গেছে। এইভাবে আপনি সেভে গিয়ে সেভ ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে গেল। সো এডিট, ফটো এডিট করার জন্য কিন্তু মাইক্রোসফট আপনাকে একটা সফটওয়্যার দিয়ে দিছে। তার মানে আমি কিন্তু শুধু মাইক্রোসফটে গেছি, আপনাকে কিন্তু একটা একটা করে দেখাইলাম যে কত ধরনের সফটওয়্যার থাকতে পারে এখানে। এছাড়া মাইক্রোসফটের অনেক অনেক ধরনের ছোট ছোট অ্যাপ আছে যেগুলো হয়তো বা আমরা কিনে ইউজ করতে হয়, এগুলো হয়তো বা এখানে ফ্রি দেয় না। তো আমরা দেখি আরো কয়েকটা সফটওয়্যার, যেমন হয়তো বা হইতে পারে পিডিএফ এর জন্য সফটওয়্যারটা আমরা দেখার চেষ্টা করি। যখন আপনি সফটওয়্যার গুলো দেখবেন বা সফটওয়্যার কিনবেন, যেমন পিডিএফ সফটওয়্যার আমি যদি দেখি, দেখবেন আপনার প্রথমে অ্যাডোবিটা আসে, মানে অ্যাডোবিটা খুব বিখ্যাত। অ্যাডোবি ঠিক পরেই আসবে ফক্সিট। আমি বলবো আপনাদের অ্যাডোবিটা ইউজ করতে পারেন, এটা ফ্রি পিডিএফ ভিউয়ার, জাস্ট আপনি ভিউ করবেন। অথবা আপনি ফক্সিটটা ইউজ করতে পারেন, ফক্সিটটা আর কিছুটা বেশি সুবিধা দেওয়া আছে। তো ইউজ করার ব্যাপারটা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, সেই ডাউনলোডের মানে অপশনে গিয়ে আপনি দেখবেন ডাউনলোড নাও লেখাটা আছে। এছাড়াও আপনি দেখবেন যে প্রোডাক্টের প্রাইসিং আছে, অনেক ধরনের প্রাইসিং আলাদা আলাদা। মানে আপনি হয়তো বা এখন এটা ডাউনলোড করতেছেন, এটা হচ্ছে শুধুমাত্র পিডিএফ দেখার জন্য, এটা পিডিএফ এডিট করতে পারবেন না। কিন্তু আপনি যদি এডিট করার জন্য পিডিএফ খুঁজেন সফটওয়্যার, তাহলে এডিটর লাগবে এবং সেটা আপনাকে কিনে নিতে হবে।
এবং এই যে কেনাটা, এই কেনাটা ওয়ান টাইম অথবা মাসিক পারচেজ এরকম হতে পারে, এবং সেটার টাকাটা অ্যামাউন্ট আপনাকে এখানে দিয়ে দিবে যে আপনি আসলে পার ইয়ার কত টাকা দিতে হবে এই বিষয়টা। তার মানে আপনি এখানে সফটওয়্যার শুধুমাত্র আপনি কিনতেছেন এরকম না, ব্যাপারটা হচ্ছে পার ইয়ারে আপনাকে এটা পে করতে হইতেছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এইটার পিডিএফ এডিটরটা দেখাই, এটা ওপেন করলাম, এটা ফক্সিটের পিডিএফ এডিটর। আপনি এটা অ্যাডোবিরও পেতে পারেন। সো এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে, যেমন আপনি যে কোনো একটা বইয়ের কথাই বলি, এই যে বইটা, এই বইটার যখন পড়বেন পিসিতে, তখন এই বইটা পড়ার সাথে সাথে বইটাকে এডিট করা, বইটা কোনো স্ক্রিনশট নেওয়া, বইটাকে কোনো এক্সট্রাক্ট করা, এগুলি খুব ইজি জিনিসটা। এইটা খুব হ্যান্ডি, আপনার কাজে লাগবে এমন একটা জিনিস। ফর এক্সাম্পল আমি এটাকে দেখাই, এই যে পিডিএফ এডিটরটা দেখতেছেন, সাধারণত সবগুলো এডিটরে কাইন্ডস অফ এরকমই থাকে, ট্যাব থাকবে অনেকগুলো, এবং এডিটরের মধ্যে এক একটা রিবন থাকবে, এবং এই রিবন গুলোতে অনেক ছোট ছোট অপশন আছে। তো এক একটা অপশন এক এক রকম থাকে। আমরা ফক্সিটটাই দেখাই, সেটা হচ্ছে আপনি হয়তোবা লেখা সিলেক্ট করতে পারেন। যেমন এই লেখাটা আমি সিলেক্ট করবো, তো এখানে একটা হাতের মতো টুল আছে, এই টুলটা দিয়ে আপনি এটাকে উপরে নিচে মুভ করতে পারেন। যদি ইচ্ছা করলে সিলেক্ট টিপ দেন, তো আপনি লেখাগুলো সিলেক্ট করতে পারেন। এখান থেকে লেখা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলে, ফর এক্সাম্পল আমি নোটপ্যাড, এই যে নোটপ্যাডের মতো একটা সফটওয়্যার আছে, আপনি এটা ইচ্ছে করলে স্টার্ট মেনু থেকে নোট প্যাড লিখে সার্চ করতে পারেন। এটার মধ্যে আপনি ইনস্ট্যান্ট কিছু জিনিস নোট সেভ রাখতে পারেন, ইনস্ট্যান্ট। এখানে কোনো এক্সট্রা ডিজাইন করা যায় না, এটাকে বলা নোটপ্যাড। মানে আপনি এইভাবে লিখে রাখছেন, এইভাবেই থাকবে, এক্সট্রা কোনো ডিজাইন বা ফরম্যাটের কোনো অপশন নেই। ওকে, আরেকটা আছে মাইক্রোসফটের, সেটাকে বলা ওয়ার্ড প্যাড। এই যে ওয়ার্ড প্যাড, ওয়ার্ড প্যাডের মধ্যে হালকা একটু ডিজাইন করা, যেমন আপনি এখানে রাখছেন, এটাকে একটু বোল্ড করতে পারবেন। এটা কাইন্ডস অফ আপনার ওই মাইক্রোসফট ওয়ার্ডের আগের ভার্সনের মতো কাইন্ডস। তো এটাকে কিছুটা বোল্ড ইটালিক বা আপনি পিকচার অ্যাড করতে পারবেন, এটা আরেকটু অ্যাডভান্স টাইপের ওয়ার্ড প্যাডটা। তো দুইটাই দেখাই দিলাম। ওয়ার্ড প্যাডও আপনি অনেক সময় হ্যান্ডি ইউজ করার জন্য কাজে লাগে, পিকচার এখানে অ্যাড করা যায়। আপনি যদি দেখেন, আমি কিন্তু একটা থেকে একটাতে জাম্প করে করে আপনাকে দেখাইতেছি যাতে বোঝার জন্য যে আসলে কত ধরনের সফটওয়্যার আছে আর কি। তো ওয়ার্ড প্যাড নামের একটা সফটওয়্যার এখানে আছে, সো এটা আপনি ইউজ করতে পারেন। ফক্সিটে চলে যাই, ফক্সিটের ভিতরে আপনি আহ, এই যে আমি পেজটা নিলাম, এই পেজটাকে হাইলাইট করতে পারি। ফর এক্সাম্পল এই হাইলাইটে ক্লিক করে আমি এইটুকু দাগ দিয়ে রাখলাম, তার মানে হচ্ছে এইটুকু অংশ সে হলুদ কালার করে রাখছে দেখার সুবিধার জন্য। এছাড়া আপনি কনভার্টে গিয়ে আপনি বিভিন্ন ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করতে পারেন। যেমন এই অংশটাকে আপনি ইচ্ছা করলে টেক্সটে কনভার্ট করতে পারেন। আবার দেখেন, এডিটে গিয়ে আমি চাচ্ছি যে কোনো একটা টেক্সট অ্যাড করতে, এই টেক্সট অ্যাড করার জন্য ক্লিক করলাম, অ্যাড টেক্সট অপশন আসলে আপনি যদি এখানে একসেপ্ট করেন, যেমন আপনার পিডিএফটা যদি লক না থাকে, তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন। যেমন সাম টেক্সট, এই যে লিখে দিলাম, সেভ করে দেন, সেভ হয়ে গেল এখানে টেক্সট। এইভাবে আপনি ছবিও অ্যাড করতে পারেন। ছবি অ্যাড করার বিষয়টা কি দেখেন, আমি যদি এখানে ছবি অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল এখানে আমি একটা ছবি অ্যাড করব, তাহলে আমি অ্যাড ইমেজে গিয়ে ইমেজ ফ্রম ফাইলে দিলাম, কোনো একটা জায়গা থেকে সেই ছবিটাকে নিয়ে আসবে। ফর এক্সাম্পল আমি ডেস্কটপে গিয়ে একটা ছবি নিয়ে আসি, এই ছবিটাকে নিয়ে আসলাম, এই যে নিয়ে আসলো ছবিটা। এই ছবিটাকে যে অ্যাড করলো, এই ছবিটা আপনি ইচ্ছা মতো একটা জায়গায় বসাই নিতে পারবেন। তার মানে এটা নিয়ে বুঝলাম যে মানে একটা পিডিএফ এডিটরের ভিতরে অনেক কিছু করা যায়, ছোটখাটো জিনিস। এছাড়া আপনি এক্সট্রাক্ট করতে পারেন পিডিএফ, বা হচ্ছে আপনি অর্গানাইজ বা কমেন্ট ভিউতে গিয়ে আপনি কোনো কিছু লেখা, টাইপ করা, কোনো সাইন দেওয়া, এই ধরনের কাজগুলো করতে পারেন। পিডিএফ গুলো এডিট করা মূল কাজ হচ্ছে আপনি পিডিএফ এর উপর কোনো টেক্সট লেখা, কোনো অবজেক্ট ক্রিয়েট করা, পিডিএফ থেকে কোনো সেভ করা, পিডিএফ থেকে কোনো ইনফরমেশন এক্সট্রাক্ট করা, এই বিষয়গুলো আপনি এই ধরনের জিনিসগুলো দিয়ে করতে পারেন। তাছাড়া আপনি কন্ট্রোল পি দেন, কন্ট্রোল পি মানে হচ্ছে আপনার প্রিন্ট করা। এই যে প্রিন্টের অপশন আসলো, আপনি প্রিন্ট করার ব্যাপারটা কি? প্রিন্ট করার ব্যাপারটা হচ্ছে যে আপনি পিডিএফটাকে ফিজিক্যাল ডকুমেন্ট প্রিন্ট করবেন, হার্ড কপিতে। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে কারেন্ট পেজ, শুধু এই পেজটাই প্রিন্ট হবে। আপনি চাইলে অল পেজ, 144টা পেজই প্রিন্ট হবে। পেজ যদি আপনি দেন এইভাবে যে না আমি শুধুমাত্র 50 থেকে 65 পর্যন্ত প্রিন্ট করবো, এই, অথবা কমা দিতে পারেন, 112 নম্বর পেজটা প্রিন্ট করবো, এই, এইভাবে এই কয়টা পেজে আপনার প্রিন্ট হবে। পেজের প্রিন্টের ব্যাপারটা আপনি ফুল A4 সাইজে নিয়ে আসতে পারেন, A4 সাইজ।
এই যে এটা নর্মাল এফোর সাইজে প্রিন্ট হবে। আপনি ইচ্ছা করলে সেটাকে টাইল করতে পারেন। টাইল বলতে মাল্টিপল পেজেস পার শিট, মানে এক পেজে চারটা, অথবা হতে পারে যে এক পেজে দুইটা পেজ প্রিন্ট হবে। তাহলে আরেকটু ছোট হয়ে আসলো, পেজের সংখ্যাটা কম লাগলো। এভাবে প্রিন্ট করতে পারেন। এই হচ্ছে পিডিএফ এর একটা সামারি আইডিয়া, যে আপনি পিডিএফ এ কি ধরনের কাজ করতে পারেন। আপনি কাজ করা শুরু করবেন, আপনি দেখবেন যে অনেক ধরনের ছোট ছোট ইস্যু আপনার মধ্যে ক্রিয়েট হয়েছে, যে আমি এটা দরকার, পিডিএফ এ কি এটা করা যায়, আপনি সার্চ করে দেখতে পারেন। আপনি সার্চ করতে পারেন, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এক্সট্রাক্ট করতে, এক্সট্রাক্ট লিখলাম। এই যে এক্সট্রাক্ট লিখলাম, এখানে ক্লিক করলাম, সে আমাকে ওই অপশনটা নিয়ে আসবে। আমার খুঁজে বের করার দরকার নেই, আমি হয়তো পাচ্ছি না এখানে। হোমে যান, আপনি পাচ্ছেন না। কনভার্টে যান, হয়তো আপনি খুঁজে পাইতেছেন না কোনো একটা জায়গায়। ইডিটে যাচ্ছেন, হ্যাঁ পাচ্ছেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথায় যাবেন। তাহলে আপনার দরকার হচ্ছে 10টা 15টা পেজ এখান থেকে কপি করা। ফর এক্সাম্পল আমি চাচ্ছি কি, এই যে পেজটা চ্যাপ্টার 5, এই চ্যাপ্টার 5-এর পেজ নাম্বার কত সেটা আমার তো দেখতে হবে। তো পেজ নাম্বার হচ্ছে নিচে লেখা আছে দেখেন 88। তো 88 নাম্বার পেজ আর 89 নাম্বার পেজ, এই দুইটা পেজ আমার লাগবে। তাহলে আমি কি করব, চিন্তা করলাম এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট, এই যে অপশনটা আসছে, এখন আমি বলে দিব 88, 89, 90, এই তিনটা পেজ আমাকে আলাদা করে দাও। তাহলে এখানে লেখা থাকবে এক্সট্রাক্ট পেজেস ইন ওয়ান পিডিএফ। তাহলে ওকে দিলে সে করবে কি, এই তিনটা পেজকে আলাদা হবে, এই যে আলাদা করে দিচ্ছে। আপনি এই তিনটা পেজই শুধু এখন প্রিন্ট করে নিতে পারবেন। সেভ করে নেন, সেভ করে 3 পেজ আমি লিখে দিলাম, ব্যাস ডেস্কটপে 3 পেজ সেভ হয়ে গেল। কেটে দিই এটা, তাহলে দেখবেন সিম্পলি আপনার এই যে 3টা পেজের জন্য প্রিন্ট হয়ে গেছে। অনেক বড়, হয়তো চ্যাপ্টার ওয়াইজ আপনি ভেঙে ভেঙে কাজ করতেছেন, একটা ফুল পিডিএফ নেওয়া লাগবে না একটা। তাহলে এইভাবে আপনি একটা পিডিএফ রিলেটেড কাজগুলো করতে পারেন। আচ্ছা, ছবি রিলেটেড কাজগুলো আমি একটু দেখাই দিই। আমি যে কোনো একটা ছবিকে আপনার চুজ করি, যে কোনো একটা ছবি। ধরা যাক আমি এখানে কোনো ছবি নিব না, আমি নিব হচ্ছে এইখান থেকে একটা কোনো ছবি নিব, এই জায়গাটা। এরকম একটা স্ক্রিনশট নিতে হবে, বা আপনার মনে হচ্ছে যে কোনো একটা ক্লাস হচ্ছে, ওই ক্লাসের কোন একটা জায়গায় স্ক্রিনশট আমাকে নিতে হবে। ফর এক্সাম্পল এই স্ক্রিনশটটা আমি নিতে যাচ্ছি, শুধু এই এরিয়াটুকু। তাহলে আপনি কি করবেন, তখন আপনি স্নিপিং টুল আছে, স্নিপিং টুল এটা আছে। এটাতে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এর ভিতরে আপনি মোড দেওয়া আছে, আপনি রেক্টেঙ্গুলার, উইন্ডোজ, ফুল স্ক্রিন, ফ্রি ফর্ম দিতে পারেন। আমি সাথে মোড নেই এটা, তো আমি যদি এটা নেই, নিউ, তাহলে আপনি জাস্ট এই অংশটুকু চাইছে, এই অংশটুকু আমি নিয়ে নিলাম স্ক্রিনশট। তাড়াতাড়ি স্ক্রিনশট আসলো, আপনি ইচ্ছা করলে এখান থেকে দাগাই নিতে পারেন বিভিন্ন জিনিস, যে এই অংশটুকু দাগাইতে পারেন, বা আপনি লিখতে পারেন সামথিং, সামথিং লিখতে পারেন। লিখে আপনি এটাকে সেভ, কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। আপনি ডেস্কটপে ধরেন আপনি স্ক্রিনশট নিয়ে সার্চ করে সেভ দিয়ে দিলেন, ব্যাস সেভ হয়ে গেল। এই হচ্ছে একটা ছবি, আপনি ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না, এখানে আমি পুরো ওয়েবসাইটটা স্ক্রিনশট হিসেবে সেভ নিব, এই ওয়েবসাইটটা, এটা অনেক সময় কাজে লাগে। আপনি ফেসবুকে বা হয়তো বা কোনো একটা লিঙ্কডইনের প্রোফাইলে আছেন, আপনি চাচ্ছেন যে পুরো স্ক্রিনটা অনেক বড়, পুরোটাই আমি সেভ নিব। তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করে টেক স্ক্রিনশট সিলেক্ট করলেন। আপনি একদম যেখান থেকে নিতে চান এটা ধরে নিচে স্ক্রল করে এখানে ছেড়ে দিবেন, শেষ। ডাউনলোড করে দিবেন, ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি দেখেন ক্লিক করে, তাহলে দেখবেন যে এখান থেকে পুরো ওয়েবসাইটের স্ক্রিনশটটা চলে আসছে। এটা একটা ওয়ে আপনি স্ক্রিনশটটা দেখানোর জন্য। ওকে, স্ক্রিনশট তো আমি দেখলাম। এখন ছবি দেখার জন্য আমার কোনো সফটওয়্যার লাগবে কিনা, অ্যাকচুয়ালি মানে আলাদা কোনো সফটওয়্যার লাগে না। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, ফটো এডিটিং টুলস অথবা সামথিং এরকম টাইপের কিছু লিখবেন, তো আপনি দেখবেন কি যে খুব বিখ্যাত কয়েকটা সফটওয়্যার ফটো এডিটরের জন্য, এডিটিং করার জন্য, ফটো দেখার জন্য না, ফটো ম্যানেজিং টুলস আলাদা। ফটোশপ একটা, গিম্প ফ্রি, আপনি গিম্প ইউজ করলে ফ্রি ইউজ করতে পারবেন। এটা আপনাকে হচ্ছে বেস্ট হচ্ছে আপনি যদি ফটোশপ ইউজ করেন। ওকে, ফটোশপটা ইউজ করলে আপনি ইজিলি ফটোশপ দিয়ে কালার মোছা টোছা অনেক ধরনের কাজ করতে পারেন, এটা। কিন্তু আপনি যে ফটো ম্যানেজার সফটওয়্যারের কথা বলেন, আহ, এই ধরনের সফটওয়্যারের মধ্যে একটা, সরি, ফটো স্টুডিও সফটওয়্যার যেটাকে বলে, এসিডিসি ফটো স্টুডিও সফটওয়্যারটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফটো স্টুডিও সফটওয়্যার।
তো এখানে দেখবেন সিডিসিটা খুব রিনোন একটা সফটওয়্যার। এর মধ্যে আপনি হয়তো বা আরো অন্যান্য আলাদা আলাদা কিছু সফটওয়্যার পাবেন। ক্যানভা পাবেন, হয়তো বা আপনি ক্যাপচার ওয়ান পাবেন, বা অ্যাডোবি লাইট রুম পাবেন। বাট এগুলো সবই হচ্ছে পেইড সফটওয়্যার। তো আপনি যদি একটু ফ্রি কিছু ইউজ করার চেষ্টা করেন তাহলে গিম্প এটা ইউজ করতে পারেন। তো এসিডিসিটা আমি একটু দেখাই দিই। ধরেন আমি এসিডিসি একটা সফটওয়্যার, এটা আলটিমেট একটা সফটওয়্যার 2019 সালে। এই সফটওয়্যারটা খুব ভালো একটা স্টুডিও টাইপ সফটওয়্যার। মানে আপনার একটা ছবির যত রকমের এডিটিং আছে, যত রকমের সেটা আপনার আপডেট করা, ব্যাচ ফাইলিং, ইনফরমেশন ক্রিয়েট করা, সবকিছু এখানে করা যায়। মানে একটা ছবির জন্য যা যা দরকার সবই এখানে আপনি করতে পারবেন। আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করেন এবং সেই ছবিটার কথাই বলি, যেমন আমি এই দিস পিসির হয়তো বা ডেস্কটপে যাই, আমার এখানে হয়তো বা একটা ছবি আছে, এই ছবিটাকে ডাউনলোড করে এই ছবিটা দেখাই দিল, এফ ক্লিক করলাম, ছবিটা ফুল ফরম্যাটে দেখাই দিল। ওকে, এখন দেখেন এই ছবিটাকে আমি কত ভাবে ইউজ করতে পারি, মানে এই এসিটিসির মাধ্যমে। আমি এটাকে এডিটে গেলে এই ছবিটাকে এডিট ফরম্যাটে নিয়ে আসতে পারি। এসিডিসি আপনি যদি ইনস্টল করে নেন কোনো জায়গা থেকে, এটা ফ্রি ভার্সন যদি পান তো ভালো। সাধারণত ফ্রি ভার্সন পাওয়াটা টাফ। এইটার জন্য আপনি বিভিন্ন ধরনের, বাম পাশে দেখেন অনেক ছোট ছোট এডিটর অপশন পাবেন। এগুলো হচ্ছে একটা টুলস। যেমন আপনি চাচ্ছেন যে এই লেখাটা এটাকে হয়তোবা রোটেট করতে, রোটেট করেন আপনি, রোটেট ক্লিক করে এটাকে আপনি লেফট 90 ডিগ্রি ঘুরাই দেন, হয়ে গেছে। রোটেট হয়ে গেছে, ডান দিয়ে দিচ্ছেন, চলে আসলো। আপনি যদি চান এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে বা সামথিং, হয়তো বা ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে এটাকে এক্সপোজারে নিয়ে আসতে, তো এক্সপোজারে গিয়ে আপনি এটাকে একটু কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি এখান থেকে কালার কম্বিনেশনটা চেঞ্জ করতে পারেন। এভাবে কাজ করতে পারেন। তো এটা একটা ভালো অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই হয়ে গেল। এটা খুব ভালো এডিটিং টাইপের সফটওয়্যার। এটা আরো একটা সুবিধা হচ্ছে কি, আপনি ম্যানেজে যান এটা, এবং ম্যানেজে গেলে আপনি দেখতে পাবেন যে এই যে ছবিটা, এই ছবিটার মতো আর কোনো ছবি আছে কিনা। যেমন আমি চাচ্ছি যে এই আনটাইটেল এই ছবিটা এবং এই ছবিটা, এই দুইটা ছবিকে একসাথে ব্যাচ রিসাইজ করতে। তাহলে কি হবে, একসাথে সে সবগুলোকে রিসাইজ করে ফেলবে। কারণ 512 বাই 512 আমি রিসাইজ করে ফেলবো। তাহলে করলো কি, আপনার যদি এরকম হাজার হাজার ছবি থাকে যেগুলো আপনি চাচ্ছেন যে একসাথে রিসাইজ করতে, কাটতে অথবা আপনি আপডেট করতে, তাহলে এটা ব্যাচ আকারে কাজ করতে পারেন। তো এটা একটা ব্যাস্ট একটা ওয়েব সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটা, মানে আপনি হ্যান্ডি একটা টুলস আর কি। ওকে, এই ছিল আমাদের মোটামুটি ফটো টাইপ আপনার জিনিস। এছাড়া মাইক্রোসফটের একটা টু ডু লিস্ট আছে। এটা খুবই চমৎকার একটা টু ডু লিস্ট। এটাতে যান, আমি আপনাকে দেখাই দিই, মাইক্রোসফট টু ডু লিস্ট। ওকে, আপনি আহ, এটা ইউজ করা অভ্যস্ত হন। আমি বলবো যে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন এটা ইউজ করতে। এরকম আরো অনেক আছে, আপনি ছোট ছোট হয়তো অপশন পাবেন। টু ডু লিস্ট হয়তো এখানে আসবেন এইভাবে। যেহেতু এটা একটা অ্যাপ টাইপের সফটওয়্যার, আমি দেখি এখান থেকে পাই কিনা টু ডু। যদি না পাই সমস্যা নেই, আপনি এখান থেকে ডাউনলোড করে নেন। কিভাবে ডাউনলোড করবেন, আমি স্টোরে যাব, স্টোরে গেলাম, মাইক্রোসফট স্টোরে যাই। এখানে দেখবো যে যেই সফটওয়্যারটা আমার এখানে নাই, সো ওইটাকে আমাকে ইনস্টল করে নিতে হবে। সো আপনি এখানে যান, আপনি এখানে সার্চ দেন টু ডু, এন্টার দেন, দেখেন যে কতগুলো সফটওয়্যার ফ্রি অথবা পেইড আকারে আছে। ওকে, এই যে মাইক্রোসফট টু ডু লিস্ট, এটা ক্লিক করলাম। আমি এটা যদি ইনস্টল করা থাকে, না থাকলে ইনস্টল ক্লিক করেন। এভাবে আপনি একটা সফটওয়্যার খুব দ্রুত, ফ্রি সফটওয়্যার হলেও ইনস্টল করতে পারবেন বা আপনি পেইড হলে ইনস্টল করতে পারবেন। কোনো সমস্যা নেই। এই ধরনের সফটওয়্যার গুলো সাধারণত এখান থেকে ইনস্টল করাটা বেটার, মানে ডাউনলোড না করে আর কি। ওকে, এটা ইনস্টল হতে থাকুক, আমরা অন্য একটা কিছু দেখি মাইক্রোসফটের ক্ষেত্রে। তাহলে আমরা মোটামুটি এই টু ডু লিস্ট দেখলাম, এখন আমরা একটা নোট দেখি। নোট টাইপ সফটওয়্যার। তো নোট টাইপ সফটওয়্যার বলতে কি বোঝায়, যে আপনি
অনলাইন বা অফলাইন এমন একটা সফটওয়্যার ইউজ করতেছেন যেখানে ইনস্ট্যান্ট নোট নিতে পারতেছেন। ইনস্ট্যান্ট নোট নেওয়ার জন্য একটা ভালো সফটওয়্যার হচ্ছে গুগল কিপ। আপনি গুগল ইউজ করতেছেন, আপনি গুগল কিপ ইউজ করা শিখেন। গুগল কিপের মধ্যে আপনি আপনার নিজের শর্টকাট কিছু নোট রাখতে পারেন। কি ধরনের নোট? ক্লাসে বসে আছেন, ইনস্ট্যান্ট হয়তো বা আপনি জানেন যে আহ, অনেক ধরনের আহ, মানে হয়তো বা ইনফরমেশন স্যার কথা বলে যাচ্ছে, হাতে লিখতেছেন, হয়তো বা কোনো কারণে আপনি কিছু আনেন না। আপনি গুগল নোটটা ওপেন করেন, আপনি এখানে ছোটখাটো একটা নোট নেন, টাইটেল দেন ক্লাস 1। আপনি ইনস্ট্যান্ট নোট নিয়ে নেন। আপনার যদি মনে হয় নোটের মাঝখানে একটা ছবি তুলছেন, ছবিটা আপলোড করে ফেলেন, যে এই নোটের মধ্যে এই ছবিটা দিয়ে দিলাম। Okay. এখানে আপনি অডিও ইমেজও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস, অ্যাড করে দিলেন, ইনস্ট্যান্ট হয়ে গেল নোটটা। ব্যাস, তাহলে কি নোট হয়ে গেল। এরপর আপনি কাউকে যদি নোটটা শেয়ার করতে চান, শেয়ারও করে দিতে পারেন, যে হ্যাঁ আমি কোনো একজনকে শেয়ার করতে চাই, এটাকে আমি শেয়ার করে দিলাম। তাহলে এই যে নোটটা আমি রেখে দিলাম, এটা ক্লোজ করে দিলাম, আপনার ক্লাসের একটা নোট হয়ে গেল ইনস্ট্যান্ট। এরকম হ্যান্ডি রিমাইন্ডার দিতে পারেন এখান থেকে। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট CSE 101 একটা ক্লাস টেস্ট হবে। কবে হবে আপনি এটা দিয়ে দেন। ধরেন আপনার আগামী 14 তারিখ, তো হয়তো বা কোনো একদিন আপনার ক্লাস টেস্টটা আছে 14, আপনি দেন 15 তারিখ। হয়তো বা আপনি কয়টার সময় দিতে চান সেটা আপনি হয়তো বা দিয়ে দিলেন, সেভ দিলেন, ব্যাস, ক্লোজ করে দেন। ওই সময়টা আপনার মোবাইলে যখন এইটা থাকবে, অটোমেটিকলি বা পিসিতে থাকলে আপনাকে অটোমেটিকলি এটা দেখাই দিবে যে আপনার এখানে ক্লাস টেস্ট আছে। এইভাবে আপনি রিমাইন্ডার, নোট, ছোটখাটো জিনিসগুলি গুগল কিপে রাখতে পারেন। আচ্ছা, আমরা টাস্কে যাই। এখানে ওই সেম কাজই হয়, গুগল রিমাইন্ডার আমরা যে কাজ করছি না, সেম কাজই হচ্ছে। এই হচ্ছে আমার আহ, মোটামুটি একটা টু ডু লিস্টের কাজ। টু ডু লিস্টের ব্যাপারটা থাকবে যে, আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই যাতে সুবিধা হয় দেখার জন্য। আচ্ছা, এই হচ্ছে টু ডু লিস্ট। এটা আপনি আপনার মোবাইল অ্যাপসও ইনস্টল করে নিতে পারেন গুগল অ্যাপস এর মাধ্যমে, মাই মাই প্লে প্লে স্টোরের মাধ্যমে। তো এখানে যেটা হয় কি, যে আপনি আপনার ডেইলি ওয়ার্কটাকে আপনি সুন্দর করে সাজায় রাখতে পারেন। যেমন এটা হচ্ছে আপনার প্যানেলটা, আপনি যদি চান এটা আপনার মোবাইল অ্যাপেও ইনস্টল করতে পারেন, এবং সেখানে আপনি লিখে রাখতে পারেন যেমন আজকের কি কাজ, যেমন টাস্ক 1। হ্যাঁ, ধরেন আপনি বাজার করবেন সামথিং, এটা এন্টার দিলেন, চলে গেল। এবং এই যে বাজার করবেন, এটাকে আপনি ক্লিক করে আপনি এটাকে আরো ডিটেলস লিখতে পারেন, যে আমি আজকে আহ, কত তারিখ, 14 তারিখ, এবং আমি চাচ্ছি যে ধরেন 3টার সময় বাজার করতে। সো আমি সেভ করে রাখলাম, তার মানে ওই সময় আপনাকে রিমাইন্ড করে দিবে সেটা। হ্যাঁ, রিপিট করতে পারেন। এখন আমি আপনাকে এটা দিয়ে একটা ইন্টারেস্টিং, মানে সেটা হচ্ছে যে গুগল ক্যালেন্ডার যেভাবে ইউজ করেন, অনেকটা এটা ইউজ করার মতোই। জাস্ট আপনাকে আমি দেখাবো যে ক্লাস রুটিন কিভাবে আপনি এখানে অ্যাড করবেন। ধরেন আপনাকে একটা ক্লাস রুটিন দেওয়া হবে, এবং ক্লাস রুটিন কিন্তু আপনি পাবেন, আপনি VBT NX থেকে ক্লাস রুটিন দিলে আপনি কিন্তু রেগুলার চেক করে দেখবেন যে আপনার কখন ক্লাস রুটিন, কোন কোন সময় কোন রুমে কি ক্লাস হচ্ছে। তো নর্মালি যখন ক্লাস রুটিন হয় তখন আপনি ওইটা তো স্ক্রিনশট রেখে দিবেন বা প্রিন্ট করে রেখে দিবেন, মনে নাও থাকতে পারে অনেক সময়। আপনি এখানে লিখে রাখতে পারেন, যেমন আমি লিখলাম CSE 101 একটা ক্লাস হবে, ধরুন বিল্ডিং 2 408 নম্বর রুমে ক্লাসটা হচ্ছে। হ্যাঁ, এবং স্যারের নাম হচ্ছে MDI। এই যে লিখলেন আপনি, এটা লিখে আপনি করলেন কি, এটা যে একটা ক্লাস কবে কবে হচ্ছে, ধরেন আপনি সোমবার হচ্ছে, সোমবার কয়টার সময় হয় দিয়ে দিলেন সেভ। এটা টাইম দেন, কয়টার সময় হয়, পিকের ডেট টাইম। আপনি জানেন যে ক্লাসটা হচ্ছে 1টা 30-এর দিকে, তো আপনি এখান থেকে 1টা 30-এ লিখে দেন, এই 1টা 30-এর সময় ক্লাসটা হচ্ছে। ওকে, ডান, সেভ। এই যে মানে 16 তারিখ সোমবার আপনার ক্লাসটা হচ্ছে, এটা কিন্তু রিপিট হয় প্রতি উইকলি। ঠিক আছে, উইকলি রিপিট হচ্ছে, তার মানে হচ্ছে এটা যখন আপনি সেভ করে রাখতেছেন, এটা এন্টার দিয়ে দেন, চলে আসলো। এর মানে হচ্ছে প্রতি সোমবারে এই সময়টাকে আপনার ওই টাস্কটা দেখাবে অটোমেটিকলি। যখন আপনি কাজটা কমপ্লিট হয়ে যাবে, আপনি দেখবেন ওই টাস্কটা আপনি কমপ্লিট করার সময় এটা ক্লিক করে দিবেন, কমপ্লিট হয়ে চলে গেছে, ব্যাস কমপ্লিটেড। আপনার কাজ কমপ্লিট হলে ওকে, ডান। আপনি দেখবেন যে পরবর্তী সপ্তাহে এই সময় আরেকবার অটোমেটিকলি এই টাস্কটা চলে আসছে। তো এটা একটা হ্যান্ডি জিনিস, আপনি ইনস্ট্যান্ট
টু ডু লিস্টের মাধ্যমে বিভিন্ন জিনিস রুটিন বা কোনো একটা ইনফরমেশন ইনস্ট্যান্ট একটা নোট সবকিছু সেভ রাখতে পারেন। তো এই জিনিসগুলো ইউজ করতে পারেন অ্যাজ এ নোট হিসেবে, ছোটখাটো নোটের কাজ হিসেবে। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নোশন। নোশনটা ইউজ করা শিখতে পারেন। নোশন হচ্ছে অনলাইনের জন্য। অনলাইনে অনেক সময় আপনার কিছু নোট রাখতে হয় বা কিছু ছবি রাখতে হয়, বা আপনি কিছু ফর্ম ডিজাইন করতে চান একটু অ্যাডভান্স টাইপস। হ্যাঁ, নোশনের একটা ভালো দিক কি, আপনি notion.so এটাতে যদি আপনি আপনার একটা অ্যাকাউন্ট খুলে রাখেন, তাহলে আপনি লিংক, মানে ওয়েবসাইটের মতো লিংক শেয়ার করতে পারেন। একটা উদাহরণ দিই আমি আপনাকে। ধরা যাক আমি আপনাকে একটা এক্সাম নিব, যেমন আমার এখানে একটা এক্সাম হয়তো বা আছে। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা মিড টার্ম টেস্ট নিব, ওকে? তো আমি যেটা করব, এই যে নোশনে আপনার প্রশ্নটা লিখে রাখছে, ওকে? এই যে প্রশ্নটা লেখা আছে, খুব সিম্পল। এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিই। আসলে টাইপ সেটিংসে যাই, ঠিক আছে। আচ্ছা, দেখেন। সো আমি নোশনে গেলাম, এবং এই যে আমি ছবিটা এই যে আমি একটা নোটপ্যাড, নতুন একটা নোট ক্রিয়েট করে এখানে ছবিটা দিলাম বা কোনো একটা প্রশ্ন লিখলাম। ব্যাপারটা কিরকম অনেকটা, আমি এখান থেকে ইচ্ছা করলে যেখানে একটা পেজ নিউ ক্রিয়েট করতে পারি। নিউ পেজ, ধরুন আমি আপনার জন্য কুইজ নিলাম, কুইজ 1। এখন কুইজ 1-এ কোয়েশ্চেন 1 দিলাম, ব্যাস শেষ। ছবি টবি আপলোড করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। আপনি এখানে ইচ্ছা করলে কি করেন, ইনফরমেশন অ্যাড করতে পারেন। চাচ্ছেন যে ছবি অ্যাড করতে, আপনি এখান থেকে একটা ছবি ধরে এখানে বসাই দেন, ব্যাস ছবিটা আপলোড হয়ে গেল, হয়ে গেল। এই হচ্ছে একটা ছবি, একটা একটা কোয়েশ্চেন আপনাকে আমি পাঠাবো। তো এখন নর্মালি যেটা হয়, আমি তো লিঙ্কে করে আপনাকে এখানে দিতে পারি প্রশ্নটা, কিন্তু দিয়ে দিলে তো ছবি এখানে আপলোড করতে হবে। আমি যেটা করতে পারবো, এটাকে পাবলিক করতে পারবো লিঙ্কের মাধ্যমে। ছবি আপলোড হয়ে গেছে, এটা একটা শর্টকাট নোটের মতো, আমি এটাকে শেয়ার করতে পারি। শেয়ারে ক্লিক করে আমি ইনভাইট করতে পারি, অথবা পাবলিশে ক্লিক করে আমি এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করা মানে হচ্ছে এটা সবার জন্য একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। সাইটটার লিঙ্ক কপি করলাম, ভিউ সাইটে গেলাম, দেখেন ছবিটা একটা লিঙ্ক সহকারে চলে আসবে, অর্থাৎ ওই যে প্রশ্নটা আমি তৈরি করলাম সেটা। এই যে আমি মানে আপনাকে লিঙ্কটা তৈরি করলাম, এই লিঙ্কটা আমি আপনাকে এখন দিয়ে দিই, আপনি দেখবেন যে আপনার ওখানে লিঙ্কটা চলে গেছে অটোমেটিক্যালি। মানে লিঙ্কের মধ্যে আপনি প্রশ্নটা পেয়ে গেছেন ইজিলি। তো এইটা হচ্ছে, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যদি ইনস্ট্যান্ট কোনো কিছু শেয়ার করতে চান, বাট আপনি চাচ্ছেন যে সিকিউরড একটা লিঙ্কের মাধ্যমে শেয়ার করবেন, এবং একটু ভ্যাস্ট একটা এমএস ওয়ার্ড অফিসের মতো একটা কাজ করবে, এবং খুব দ্রুত আপনি হয়তো বা সাইটের মতো পাবলিশ করতে চান, এই ধরনের জিনিসের জন্য নোশনটা খুব ভালো। নোশনটা আপনি ইউজ করতে পারেন। ওকে। এরপর আমি গুগলের আরেকটা লিঙ্ক আপনাকে দেখাবো, যেটা খুব হ্যান্ডি। এটা হচ্ছে ট্রান্সলেশন, গুগল গুগল ট্রান্সলেট। এটা ইউজ করা শিখতে পারেন, খুব ভালো একটা জিনিস। আমি গুগল ট্রান্সলেটের সরাসরি ওয়েবসাইটে চলে গেলাম, translate.google.com। এই ওয়েবসাইটটাতে আপনি গুগলের বিভিন্ন ধরনের অনুবাদ করার জিনিসগুলো করতে পারেন। তাছাড়া ট্রান্সলিটারেশনের কাজও করতে পারেন। ট্রান্সলিটারেশন মানে হচ্ছে আপনি বাংলায় লিখলে সেটাকে ইংলিশে কনভার্ট করে ফেলবো। ওকে, এটা আমরা কিভাবে ইউজ করতে পারি? আমাদের ইংলিশে অনেকের হয়তো বা দুর্বলতা থাকতেই পারে। হয়তো বা এমন হতে পারে যে আপনি কোনো একটা জিনিস বাংলায় বুঝতেছেন, বাট সেটা ইংলিশে কনভার্ট করাটা আপনার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তো আপনি এখান থেকে যেটা করতে পারেন, বাংলায় লিখতে পারেন ফার্স্ট। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমি এই যে আমি লিখতেছেন, এটার জন্য তো আপনাকে একটা বাংলা সফটওয়্যার লাগবে, যে বাংলায় লেখার জন্য। যদি বাংলায় লেখার জন্য কোনো সফটওয়্যার আপনার দরকার পড়ে, আপনি অভ্র কিবোর্ডটা ইউজ করেন। আমি বলবো যে অভ্র কিবোর্ড ওয়ান অফ দ্য বেস্ট বাংলা লেখার জন্য সফটওয়্যার। আপনি এটা ফ্রি ইউজ করতে পারবেন, এটা কোনো টাকা পয়সা লাগবে না। খেয়াল করেন, আপনি ডাউনলোড করবেন, অভ্রটা ইনস্টল করা শেষ করে দিবেন। এরপরে আপনি বাংলা ফন্ট এখানে যেটা আছে এটাতে যাবেন, ইনস্টল করবেন। প্রত্যেকটা বাংলা ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ওকে? তো বাংলা ফন্ট ডাউনলোড করাটা খুব গুরুত্বপূর্ণ, না হলে আপনার ফন্টটা আসবে না। বাংলা ফন্ট ডাউনলোড করার পর আমার ঠিক আমার আমার মনে আছে আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে ফন্টস, এই যে ফন্ট সেটিংস, ওকে, এটাতে যাবেন, এবং এখানে কিন্তু ড্র্যাগ এন্ড ড্রপ অপশন আছে। আপনি যখন ফন্টগুলি ডাউনলোড করবেন, তখন ওই ফন্টগুলিকে কপি করে এখানে পেস্ট করে দিবেন।
তাহলে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। ব্যাস। এবার আমি যদি বাংলা লেখাটা দেখাই, বাংলা ফন্ট যেমন, যখন আমি অব্রটা ইনস্টল করি তখন অব্রটা কিন্তু এখানে ওপেন হয়ে যায়, দেখেন খেয়াল করেন। এই যে অব্রটা, অব্রটা এখানে আসে। আমি এটাকে জাম্প টু সিস্টেম ট্রেতে রাখি নিচে, এবং এখানে লেখা আছে প্রেস F12 টু সুইচ টু বাংলা। F12 দিলে সুইচ হবে, বাংলা সুইচ। F12 কি, খেয়াল করেন। আমি আপনাদের, আপনাদের যে কিবোর্ডটা আছে, আপনার কিবোর্ডটার দিকে তাকান। কিবোর্ডের মধ্যে আপনি দেখবেন, অন স্ক্রিন কিবোর্ডটা দেখি আমরা। আপনি কিবোর্ডটার দিকে তাকালে দেখবেন কি একদম উপরের দিকে, একদম টপ লেভেলে, এই উপরে, যেটা এখানে দেখাচ্ছে না, F1 থেকে F12 এরকম কিছু বাটন আছে। এই বাটনের একটু লাস্টের দিকে যেটা আছে ওটাকে F12 বলা হয়। আমি F12টা ক্লিক করলাম, এই বাংলা লেখাটা শুরু হলো। আমি কম্পিউ এখন এই কথাটা আমি লিখলাম, এখন এই কথাটা নিচে ট্রান্সলিটারেশনটা আছে, এবং ডান পাশে আপনি এটার ইংলিশটা পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে এটাকে অন্য অন্য ভাষা ট্রান্সলেট করতে পারেন, এখানে ক্লিক করে আপনি যে কোনোটা ভাষা দেখতে পারেন যে কোন ভাষা ট্রান্সলেট করতে চান আপনি। তো কাইন্ডস অফ ইংলিশটা সবচেয়ে বেশি অ্যাকুরেট দেয়। আহ, অনেক সময় আপনি দেখবেন যে কিছু জিনিস আছে যে আপনি ভাষাই জানেন না। ফর এক্সাম্পল আমি এটা উদাহরণ দিই, জাপানিজ, একটা ওয়ার্ড দিই জাপানিজ ল্যাঙ্গুয়েজ, মনে করেন এইটা, এইটা আসলে কি ল্যাঙ্গুয়েজ আমি জানি না। এটা আমি সিলেক্ট করলাম, ওকে। করার পর আমি করলাম কি, এখানে দিয়ে দিলাম, আমি তো জানিই না। ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি দিয়ে দিলাম। ও খুঁজে বের করবে এটা কি ল্যাঙ্গুয়েজ। ও দেখাই দিবে যে হ্যাঁ, জাপানিজ আসলে। এবং এটা কি ধরনের অর্থ, বাংলা বা ইংলিশ, স্প্যানিশ, সেখানে দেখাই দিবে। এবং এটা আসলে উচ্চারণটা কি সেটা নিচে দেখাই দিবে, কনিচিবা। তো এইভাবে আপনি একটা পুরো সেকশন আপনি হয়তো বা ট্রান্সলেট করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে ট্রান্সলেট করতে কোন একটা প্যারাগ্রাফ নেই উইকিপিডিয়া। ফর এক্সাম্পল এই উইকিপিডিয়ার কোন একটা টপিক ইংলিশে লেখা আছে, আমি ট্রান্সলেট করতে চাই। ফর এক্সাম্পল এইটা, এইটুকু কপি করলাম, ট্রান্সলেশনে গেলাম, কপি পেস্ট করলাম, সে ইংলিশ ডিটেক্ট করছে, এবং সেইখানে কি আমি কিসে কনভার্ট করব, বাংলায়। সে বাংলাতে লিখে দিবে। আপনি পরে দেখবেন যে এসে আপনার ক্ষেত্রে কাজ করে কিনা, মানে আপনি আসলে যেই অর্থ চাচ্ছেন কাছাকাছি গেছে কিনা। আপনি যদি না যায় ক্লিক করবেন এটাতে, যেটা যাবে সেটা সিলেক্ট করে দিবেন, ওটাতে চেঞ্জ হয়ে যাবে। অনেকটা এরকম। এইভাবে আপনি মোটামুটি একটা ডকুমেন্ট বা ইমেজকেও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। যেমন আপনি একটা যাচ্ছে যে ছবি, একটা ছবি নিলাম, এই ছবিটাকে আপলোড করলাম, এই ছবিটাকে সে ট্রান্সফার করে দিবে, দেখেন। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি ছবিটাকেও ট্রান্সলেট করে দিয়েছে। তো এটা একটা হ্যান্ডি জিনিস অনেকটা। ওকে, আমি আপনাদের ইনস্টলেশনের ব্যাপারটা একটু আইডিয়া দিয়ে দিই। মোটামুটি আমি হয়তো দেখাইছি অনেক কিছু, এখন মাল্টিমিডিয়া টাইপস অফ সফটওয়্যার দেখি। মাল্টিমিডিয়া সফটওয়্যার, এটা মানে হচ্ছে আপনি কি দিয়ে ভিডিও টিডিও দেখবেন এরকম কিছু আর কি। ভিডিও অডিও এই ধরনের জিনিস দেখা বা শোনার জন্য আপনি হয়তো বা এই সফটওয়্যার গুলো ইউজ করতে পারেন। ভিএলসি, এবং আরেকটা হচ্ছে আপনার গম অথবা কেএম প্লেয়ার, এটা বেস্ট আপনি ধরতে পারেন। মাল্টিমিডিয়া সফটওয়্যার বলা হয় এটাকে। আপনি ভিএলসিটা ইউজ করলে আপনার আর তেমন কিছুই লাগে না। ভিএলসি সফটওয়্যারটা ফ্রি পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। সো এই সফটওয়্যারটা ইউজ করলে আপনি এমন কোনো ভিডিও নাই যেগুলো আপনি না দেখতে পারেন। সবগুলো ভিডিও ফরম্যাট আপনার জন্য ওপেন। সব ধরনের ভিডিও, সব ধরনের উইন্ডোজ বা প্ল্যাটফর্মে এটা কাজ করে। আপনি মোবাইলেও এটা ইউজ করতে পারবেন। ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া প্লেয়ার। কিন্তু আপনার যদি আরেকটা লাগে, আপনি হয়তো গম বা পট প্লেয়ার ইউজ করতে পারেন। পট প্লেয়ার ইউজ করতে পারেন, এটাও খুব ভালো, হ্যান্ডি, এবং এটা হচ্ছে ফাস্ট। সুবিধা হচ্ছে কি, এই প্লেয়ারটা খুবই ফাস্ট। ভিডিও দেখার জন্য, অডিও শোনার জন্য খুবই সুন্দর স্মুথলি রান করতে পারে, এবং কন্ট্রোলটা খুব ফাস্ট। এটি ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে মাল্টিমিডিয়া টাইপের সফটওয়্যার ইউজ করার জন্য, ডে টু ডে লাইফের জন্য।
এরপর আমরা আর কি দেখতে পারি, আপনি ইচ্ছা করলে কিছু সফটওয়্যার ইনস্টল করতে পারেন ডিজাইনের জন্য, ইনস্ট্যান্ট ডিজাইনের জন্য। যেমন আপনি চাচ্ছেন যে কোনো ডায়াগ্রাম ডিজাইন করবেন, হ্যাঁ? তাহলে ডট আই ড্র ডট আইতে যান। এই যে ড্র ডট আই ওয়েবসাইটটা দেখতেছেন, এটাতে আপনি হাজার হাজার সিম্বল পাবেন, যে সিম্বলটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ডিজাইন করতে পারেন। ডায়াগ্রাম ডিজাইনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। এটা যে কোনো ডিপার্টমেন্টের জন্য কাজ করে। এইটা আপনি অফলাইনে ইনস্টল করে নিতে পারেন, লোড হবে। হওয়ার পর আপনি বলে দিবেন যে আপনার সমস্ত ডায়াগ্রাম সেভ হবে আপনার কম্পিউটারে, ডিভাইস, ক্রিয়েট নিউ ডায়াগ্রাম দিবেন, ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম নাম দেন, টেস্ট, ক্রিয়েট করেন। ডায়াগ্রাম ডিজাইন সফটওয়্যার এসে গেছে। ওকে, নাইট ভিউ থেকে আমি এটাকে লাইট ভিউতে নিয়ে আসি। এই হচ্ছে ডিজাইন সফটওয়্যারটা। ওকে, এই সফটওয়্যারের মধ্যে আপনি এমন কিছু নাই যে ডিজাইন করতে পারবেন না। আপনি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড হন, আপনি নন ব্যাকগ্রাউন্ড হন, সব ধরনের ডিজাইন আপনি পারবেন। আপনি বাম দিকে দেখেন সব ধরনের শেপ আছে, জেনারেল শেপ আছে, আপনি মিসেলেনিয়াস শেপ পাবেন বিভিন্ন ধরনের, অ্যাডভান্স কিছু শেপ পাবেন, যেমন ফ্লো চার্টের শেপ পাবেন। ফ্লো চার্ট তো আপনারা শুনছেন কি? ধরেন আমি চাচ্ছি ফ্লো চার্ট একটা ডিজাইন করতে, খুব ইজি, আমি এটা ধরে ক্লিক করে এখানে বসাই দিব। ব্যাস। তারপর আপনি চাচ্ছেন যে কোনো একটা হয়তো বা প্রসেস দেখাইতে, প্রসেস বসাই দিচ্ছেন, এখানে প্রসেস ক্লিক করে বসাই দিলেন। হয়তো বা আপনি চাচ্ছেন যে কোনো একটা ইনপুট সিস্টেম, ইনপুট এখানে বসাই দেন। তো এই যে যে আমি ডায়াগ্রাম গুলো ডিজাইন করতেছি, এটার সুবিধাটা কি, এখান থেকে আপনি ইচ্ছা করলে সরাসরি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে সে কাজ করে ফেলতেছে। এখান থেকে এই ক্লিক করে এখান থেকে আরেকটা দেন, যদি আপনি অ্যারো নিতে চান, এই যে অ্যারো নিতে। এখন এই মাঝখানে যদি লেখার জন্য ডাবল ক্লিক করেন, লেখার জন্য স্টার্ট এটা লিখেন, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করেন, ডান দিকে দেখেন লেখার সাইজ বড় ছোট করা যাচ্ছে। এইভাবে করে আপনি ডাবল ক্লিক করে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম ডিজাইন করতে পারেন। এই যে দেখেন ডায়াগ্রামটি ডিজাইন হইলো, পুরোটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, এই যে গ্রুপ হয়ে গেল। আপনি এটাকে ইচ্ছা করলে এখন সেভ করতে পারেন। কিভাবে? এই ক্লিক করলাম, ফাইলে গেলাম, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, জেপিজি, আপনার যেটা ইচ্ছা আপনি পিএনজি সেভ করলাম। 100% ডায়াগ্রামটা সুন্দর করে আপনি সেভ করে দেন, এক্সপোর্ট করলেন, সেভ। আচ্ছা, এটা গুগল ড্রাইভে। আচ্ছা, আমি এটাকে আরেকটা অন্য জায়গায় ক্লিক করি, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এক্সপোর্ট। এই গুগল ড্রাইভ থেকে আপনি আপনার নিজের ডাউনলোডে নিয়ে আসবেন। ওকে, এটা আপনার নিজের ডাউনলোড, ডাউনলোড অপশন নেবেন, ওকে দিবেন। ডাউনলোড হয়ে গেল, দেখেন ছবিটা ওপেন করি আমি আপনাদের, এই ডায়াগ্রাম দিবেন, সেট, সিম্পল ডায়াগ্রাম দিবেন। তাহলে এইভাবে করে আপনি কিন্তু অসংখ্য ডায়াগ্রাম প্যানেল কিন্তু ওপেন করতে পারেন, ছবি ডিজাইন করতে পারেন। এইটা একটা গেল যে আপনি ডায়াগ্রাম ডিজাইনের জন্য। এছাড়া আপনি, এটা তো ফ্রি, এটা আপনি ইচ্ছা করলে ডাউনলোডও করে নিতে পারেন। আপনি এটা আহ, হয়তো বা কোনো একটা জায়গা থেকে আপনি লিখবেন যে ড্র ডট আইও, এটা হয়তো বা আপনি ড্র আইও ডেস্কটপ, ডেস্কটপ ক্লিক করবেন। এটার জন্য ডেস্কটপ যদি কোনো সফটওয়্যার থাকে, সেই ডেস্কটপ সফটওয়্যারটা এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোডে গেলে, ডাউনলোডে গিয়ে এই যে ড্র ডট আইয়ের ফ্রি ডাউনলোড অপশন আছে, এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা ডিজাইনের জন্য একটা ভালো সফটওয়্যার। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং সফটওয়্যারের নাম হচ্ছে ফিগমা, figma.com। ফিগমাতে আপনি এটা ফ্রি ভার্সনে হাজার হাজার ডায়াগ্রাম ডিজাইন করতে পারেন। তো ফিগমাতেও আপনি ইনস্টল করতে পারেন। ফিগমার একটা অফিসিয়াল ভার্সন আছে সফটওয়্যার, অথবা আপনি অনলাইনে গেলে, এটা একটু ভারী সফটওয়্যার, আপনি বিভিন্ন ধরনের ছবি বা ডায়াগ্রাম এখান থেকে ক্লিক করে ওই ড্র ডটায় আমরা যেভাবে দেখতে সেইভাবে আপনি ডিজাইন করতে পারেন। ফিগমার সুবিধা কি আরো সুন্দর কালারফুল ডিজাইন আপনি করতে পারতেছেন এখানে। তো এটা হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশনের জন্য। তো ফিগমা ইউজ করেন। ফর এক্সাম্পল আমি ফিগমার একটা ডায়াগ্রাম দেখি, এই যে এরকম সুন্দর সুন্দর হয়তো বা আপনি ডায়াগ্রাম ডিজাইন করতে ফিগমাতে। তো এটা হচ্ছে ডায়াগ্রামের জন্য। আচ্ছা, আমরা আসি আর আর কিছু দেখা যায় কিনা, যেমন
কিছু হ্যান্ডি টুল আছে যেগুলো আমরা ইনস্টল করতে চাই বিভিন্ন জায়গায়, সফটওয়্যার হয়তো বা আমরা অনলাইনে খুঁজে পাওয়াটা ঝামেলা। আমি তাহলে কোথায় সফটওয়্যারটা খুঁজবো? যেমন সফটওয়্যার আমি যদি ডাউনলোড করি, তাহলে কিছু স্পেসিফিক ওয়েবসাইট আছে, এর ভিতরে হচ্ছে বিখ্যাত হচ্ছে ফাইল হিপ্পো, সিনেট এবং সফট। আমি তিনটাই দেখাই, তিনটার বৈশিষ্ট্য। আপনি এগুলো ট্রাস্টেড ফ্রি সফটওয়্যার আপনি পাবেন, কিন্তু এটাতে আপনি কিন্তু ক্র্যাক সফটওয়্যার পাবেন না। এবং ক্র্যাক সফটওয়্যার আসলে সাধারণত ইউজ না করাটাই বেটার, কারণ অনেক ঝামেলা হয়, তো না পারতে ইউজ করবেন না। তো সিনেট, ফাইল হিপ্পো, সফটনিক, সব ধরনের আপডেটেড সফটওয়্যার গুলো সে ফ্রি ভার্সনটা দেয়। তার মানে আপনি এটা এমন না যে আপনি পে করা লাগবে না, আপনি হয়তো পে করতে হবে আজ হোক কাল হোক, এক সপ্তাহ পর হোক। তো এইখান থেকে আপনি সফটওয়্যার গুলো ইনস্টল করতে পারেন। যেমন যাচ্ছেন আপনি আরএআর বা ম্যালওয়্যার বাইটস, পাসওয়ার্ড ক্র্যাকার কিছু একটা ইনস্টল করতে, যেমন আমি আপনাকে আরএআর সফটওয়্যারটা ডাউনলোড করে দেখো, এইটা আরএআর। এই সফটওয়্যারটা কি কাজ করে? এই সফটওয়্যারটা হচ্ছে জিপ করার জন্য কাজ করে। জিপ মানে হচ্ছে অনেকগুলো ভারী ছবি আছে, ভারী হয়তো বা আপনার ফাইল আছে, যে ফাইলগুলোকে আপনি চাচ্ছেন যে একসাথে নিয়ে যেতে। এটা ভালো একটা হ্যান্ডি কাজ করে। আমি একটা উদাহরণ দেই। ধরা যাক আপনি চাচ্ছেন যে এখানে তিনটা ফাইল আছে, ওকে, এখানে এই কয়টা ফাইল আছে, এই কয়টা ফাইল সব মিলে কত কত মেগাবাইট আমি একটু দেখি। প্রপার্টিতে যাই, 882 কিলোবাইট, এটা এই সব মিলে ফাইলটা। এখন আমি চাচ্ছি যে এই ফাইলগুলো এখন যদি আমি কোনোভাবে অন্য পিসিতে পেনড্রাইভে করে নিয়ে যাই, ড্যামেজ হইতে পারে। এই জন্য আলাদা আলাদা না নিয়ে সবগুলোকে দেখেন, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জিপ করতে। জিপ করার নিয়ম হচ্ছে সেন্ড টু তে গেলে জিপ এখানে হয়ে যায়। কিন্তু আপনি ইচ্ছা করলে এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন, এই সফটওয়্যারটা ডাউনলোড করে এটা ইনস্টল করে নেন। এই সফটওয়্যারটা ইনস্টল করাটা খুব ইজি, আপনি এখানে দেখাই দিবে। এইটার নাম হচ্ছে উইন আর এআর, 64 বিটের সফটওয়্যার। এখন এই সফটওয়্যার ইনস্টল করার পরে আপনি দেখবেন কি যে এই সফটওয়্যারটা রাইট বাটন ক্লিক করলে এখানে অপশন এসে গেছে অটোমেটিক। তো অপশনের মধ্যে আপনি অ্যাড টু আর্কাইভ, এটাতে দিবেন। দিলে এই সফটওয়্যারটার প্যানেলটা ওপেন হবে। এখন আপনি দেখবেন যে আপনি কি কোন ফরম্যাটে সফটওয়্যারটা জিপ করতে চান, মানে এটাকে খুব টাইটলি আপনি হয়তো একটা কম্বাইন করতে চান। জিপে দিলাম এবং এটা একটা নাম দিয়ে দিই, ধরেন এক্সাম্পল, এরকম একটা নাম দিলাম। তাহলে জিপ ফরম্যাটে একটা নাম দিয়ে দিছি, এবং এইটার কম্প্রেশন মেথড আপনি হয়তো বা বেস্ট দিচ্ছেন। ওকে, তার মানে খুব ভালো কম্প্রেশনে এটা ছোট হয়ে আসবে, মানে 882 কিলোবাইট কিন্তু এটা ছিল। এটা আমি ওকে দিই, ও করবে কি সবগুলো কিনে এটাকে ছোট করে ফেলছে, 882 থেকে 820 করে ফেলছে। তার মানে এটা আরো ছোট হয়ে আসছে। এই যে জিপ সফটওয়্যারটা যদি থাকে, তাহলে এই যে জিপটা আপনি ইচ্ছা করলে পেন ড্রাইভে করে নিয়ে যান, এটা ভাইরাস অ্যাটাক করার সম্ভাবনা খুবই কম, মানে করবেই না। ফলে একটা ফাইল খোলা রাখলে পেন ড্রাইভে আপনি যে কোনো জায়গায় নিয়ে গেলে ভাইরাস অ্যাটাক করতে পারে, সেটা এখানে হবে না। তো আপনি কি করছেন, এটাকে নিয়ে কপি করে আপনি যদি এখানে রাখেন, কোনো একটা জায়গায় নিয়ে কপি করে রাখছেন, আপনি রাইট বাটন ক্লিক করে এই সফটওয়্যারটা যদি থাকে তাহলে এক্সট্রাক্ট হিয়ার বা এক্সট্রাক্ট টু এক্সাম্পল, এই একটা ফোল্ডারের মধ্যে এটাকে জিপ করে রাখ, আনজিপ করছেন। আনজিপ মানে হচ্ছে এটা খুলে গেছে। এখন আপনি অনেকটা ব্যাগের মতো জিপ এন্ড আনজিপ, ডাবল ক্লিক করে দেখেন এই যে আগের মতোই ফাইলগুলো চলে আসছে। সো এইভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টকে ভাইরাস থেকে প্রোটেক্ট করে নিয়ে আসতেছেন বিষয়টা। তো এটা মানে এখান থেকে ডাউনলোড করতে পারেন, ফাইল হিপ্রো থেকেও ডাউনলোড করতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি যেখান থেকে ডাউনলোড করেন না কেন, আপনি দেখবেন যে ডাউনলোডের সময়, আমি ধরেন এটা ডাউনলোড করবো, ডাউনলোডের সময় কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। কিছুক্ষণ ওয়েট করার পরে, কিছু লোড হওয়ার পরে ডাউনলোড অপশনটা অ্যাক্টিভেট হবে। এই যে অ্যাক্টিভেট হচ্ছে, এই অ্যাক্টিভেট করার আগে ডান পাশে বাম পাশে অনেক ধরনের ডাউনলোড লেখা থাকতে পারে, সেগুলোতে ক্লিক করবেন না। সেগুলো হচ্ছে বেইট, মানে সেগুলো হচ্ছে হয়তো বা স্প্যাম বা ভাইরাস হইতে পারে। সো এই কখনো কখনো আপনি এই বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড না করে ট্রাস্টেড কিছু ওয়েবসাইট থেকে আপনি নিজের সফটওয়্যারগুলি ডাউনলোড করে ফেলবেন। তো আসলে এটা দেখানোর মতো, মানে এরকম নাই যে অনেক কিছু দেখানোর মতো আছে, মানে এটা শেষ নেই কোনো। তো আমি আপনাদেরকে আজকে যা দেখালাম সেটা হচ্ছে একটা গ্লিমস। আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসগুলিতে আরো র্যান্ডমলি যদি কোনো ছোট ছোট ইস্যু থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা করবেন, বা আপনারা নিজেরা যদি মনে করেন যে কোনো একটা জিনিস ইনস্ট্যান্ট দরকার, টুলস যেটা হয়তো আমার মাথায় আসতেছে না, এই কাজটা কি করা যায় কিনা অমুক সফটওয়্যার দিয়ে, বা এরকম কোনো সফটওয়্যার এক্সিস্ট করে কিনা, আপনি ওটা নোট করে রাখবেন। আমি হয়তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলিতে আপনাদেরকে দেখাই দেবো। সো আজকে এই পর্যন্তই।
যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, এখন কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, আপনারা কোশ্চেন করতে পারেন।